অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। ইফরিতের প্রেম পর্ব ১০৫। ইজা বসেছিল তার কক্ষে। সে অনেক দুর্বল অনুভব করছে কান্না করায়। তার শরীরের শক্তি যেন শেষ হয়ে যাচ্ছে। ইজা সোফায় হেলান দিয়ে বসে আছে, তার চোখ শূন্যতায় স্পষ্ট। প্রাসাদে আর রাজ্যের সব জায়গায় একটাই আলোচনা হচ্ছে, আর তা হলো আজহারের মৃত্যু নিয়ে। অনেকেই বলছে আজহার মৃত্যু প্রাপ্য ছিল, কারণ সে দেশদ্রোহী। আবার অনেকে বলছে ইজা কেমন নিষ্ঠুর, আজহারের এত কান্নার পরও তাকে ভালোবাসল না। ইজা তাকে ভালোবাসি পর্যন্ত বলল না। কিন্তু ইজা কি করে বুঝাবে সবাইকে? সে তো কখনো ভালোবাসেনি আজহারকে। যাকে ভালোবাসে না তাকে ভালোবাসি বলাও পাপ। সে আজহারকে মিথ্যে আশা দিতে চায়নি, তাই তো সে মিথ্যে হলেও ভালোবাসি বলেনি। সে আজহারকে ভালোবাসত না, বাসার মতো কোনো কারণই ছিল না। হুট করে কাউকে ভালোবাসা যায় না, আর সে কখনো আজহারকে সেভাবে দেখেনি। তাছাড়া সবাই আজহারের মৃত্যুর জন্য ইজাকে কেন দায়ী করছে? ইজা কি আজহারকে এসব করতে বলেছিল? কেন আজহারের পাপের ফল সে পাচ্ছে? সে আজহারকে ভালো না বাসলেও সে আজহারের জন্য কষ্ট পাচ্ছে, কারণ তার মনে হচ্ছে সে আজহারের মৃত্যুর কারণ, যদিও সে জানে দোষটা তার না, আজহার তার শাস্তি পেয়েছে। আর জাভিয়ানকে ভালোবাসার বিষয়টা মিথ্যে। সে জাভিয়ানকে ভালোবাসে না, সে জাভিয়ানকে ভালোবাসতে পারে না। তাকে বাধ্য করা হয়েছিল যাতে আজহার ভুলে যায় ইজাকে। ইজার মনে পড়ে আরকানের সঙ্গে আজহারের বিচার হওয়ার সকালের কথোপকথনের অতীত। ইজা আরকানের কক্ষে আসে। আরকান ইজাকে জিজ্ঞেস করে না সে ঠিক আছে কিনা, শুধু একটা কথাই জিজ্ঞেস করে, তুমি কি আজহারকে ভালোবাসো ইজা? ইজা আরকানকে এরকম প্রশ্ন করতে দেখে থমকে যায়। ইজা কিছু বলার জন্য মুখ খুলতেই আরকান বলে, হ্যাঁ বা না। ইজা জবাব দেয়, না। ভালো, একটু পর আজহারের বিচার হবে। ইজা চিন্তিতভাবে আরকানকে জিজ্ঞেস করে, আজহারের কি শাস্তি হবে? তার বিরুদ্ধে সকল প্রমাণ রয়েছে, আর এর শাস্তি একটাই। ইজা আরকানকে বলে, দাদু, কোনোভাবে কি তাকে ক্ষমা করা যায় না? না, যায় না। কেন যায় না দাদু? সে তো আপনারই নাতি, তার ভুল কেন ক্ষমা করা যায় না? আমি জানি সে ভুল করেছে, কিন্তু কেন তাকে ছেড়ে দিচ্ছেন না? সম্ভব না ইজা। ইজা আরকানের সামনে হাঁটু গেড়ে বসে তার পোশাক আঁকড়ে ঝরে। সে চোখে জল নিয়ে আরকানকে বলে, তাকে ছেড়ে দেন, ছেড়ে না দিলে অন্তত মৃত্যুদণ্ড দেবেন না। আরকান তাকিয়ে থাকে ইজার দিকে, পরে জিজ্ঞেস করে, তুমি কি নিশ্চিত তুমি সত্যি তাকে ভালোবাসো না? ইজার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। আমি নিশ্চিত আমি তাকে ভালোবাসি না। তাহলে তার জন্য কাঁদছ কেন? কারণ আমি চাই না কেউ আমার জন্য মারা যাক। সে নিজের দোষে মারা যাবে, সে নির্দোষ না। দাদু, সে শুধু তোমাকে নিয়ে পালায়নি, আমাকে অপমান করেছে, বিদ্রোহের চেষ্টা করেছে, আর তোমার ভাইদেরও হত্যা করার পরিকল্পনা করেছিল। ইজা অবাক হয় এসব শুনে। এসবের পরও আমি তাকে ছাড়তে পারি না ইজা। আমি তাকে কারাদণ্ড দিতাম যদি সে শুধু তোমাকে অপহরণ করত, কিন্তু তার অপরাধের শেষ নেই। সে অনেক আগে থেকেই লোকজন জড়ো করছিল আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে। আরকান দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি জানি আজহারকে মারলে সাহারাও ভেঙে যাবে, আমার মেয়ে আমাকে ঘৃণা করবে, আমি খারাপ বাবা আর নানা হব। কিন্তু আমি আগে বাদশাহ, আর বাদশার প্রথম ধর্ম তার রাজ্য রক্ষা করা। আজহার কখনোই আসল উত্তরাধিকারী ছিল না, কারণ সে এই বংশের রক্ত ছিল না। এই সিংহাসন সবসময় জাফরানের ছিল, কিন্তু তার অকাল মৃত্যুতে তার তোমার বাবার অধিকার হয়েছে। কায়সারের পর এটা তার সন্তানেদের অধিকার। আমি আজহারকে ছেড়ে দিতে পারি না, এটা জানার পর সে সিংহাসন চায়। আজ তাকে কারাগারে রাখা যায় হয়তো, কিন্তু একদিন আমি মরব, আর সেই দিন সে আবারও বিদ্রোহ করবে। হয়তো তুমি বেঁচে থাকবে না, সে বেঁচে থাকবে, কারণ সে ইফরিত। কিন্তু সেই সময় সে আমানুষে পরিণত হবে, যে ভালোবাসা না পাওয়ার বেদনাকে অস্ত্র করে আমার রাজ্য ধ্বংস করবে, আর তোমার ভাইদেরও হত্যা করতে চাইবে। আমি আমার নিজের হাতে রাজ্য ধ্বংস করতে পারবো না। আমি যতদিন আছি ততদিন সবাই ঠিক থাকবে, একে অপরের শত্রু হয়েও একসঙ্গে থাকবে। কিন্তু যেদিন আমি দুনিয়া ছাড়ব, ওই দিন তারা একজন আরেকজনের দিকে নিঃশ্বাসও ফেলবে না। আরকানের বুক ভারী হয়ে যায়। আরকান অন্যদিকে তাকিয়ে বলে, আমি না থাকলে তোমাদের ভাইকে কেউ রক্ষা করতে পারবে না। তাই আমি চাচ্ছি এমন কিছু করতে যাতে তোমার ভাইয়েরা আমার মৃত্যুর পরও নিরাপদে থাকে। আরকান একটু থেমে বলে, আজহারের সঙ্গে তোমার বিয়ে দিতে আমার বাধা ছিল, যদি জাভিয়ান তোমায় না চায়, আর যদি তুমি আজহারকে ভালোবাসতে। কিন্তু তুমি আজহারকে ভালোবাসো না, আর আমি তোমাকে জোর করতে পারি না। ইজা আরকানের দিকে তাকিয়ে বলে,
তাহলে কেন আমাকে জাভিয়ানকে বিয়ে করতে জোর করছেন যখন আমি তাকে ভালোবাসি না জানেন? কারণ জাভিয়ান তোমার পিছু ছাড়বে না এত সহজে। জাভিয়ান তোমাকে না পেলে যুদ্ধ করবে, আর আমরা যুদ্ধ করলে এই যুদ্ধ অনেক শত বছর চলবে, শেষ হবে না। আর সে তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত তাড়া করবে, তোমাকে কারো হতে দেবে না সে নিজে না পেলে। কারণ একজন জিনের ভালোবাসা এমনই হয়, তারা 1000 বছর বাঁচে, তাদের সাথে তাদের ভালোবাসাও বাঁচে। তুমি বেশি গেলে 100 বছর বাঁচলে, কিন্তু তোমার মৃত্যুর পরও জাভিয়ান বাঁচবে, আর সে তোমাকে না পাওয়ার ক্ষোভ তুলবে আমাদের রাজ্যের ওপর। তোমার ভাইদের মারতেও সে দুবার ভাববে না, কারণ একজন জিনের ভালোবাসা ভয়ঙ্কর। মানুষ ভালোবেসে নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে দিতে পারে, কিন্তু জিনেরা তাদের ভালোবাসা কেড়ে নিতে জানে শুধু। হয়তো তারা পাবে, নয়তো কেউ না। আরকানের গলা থেকে কথা আটকে আসছে। তুমি যদি জাভিয়ানকে বিয়ে করো তাহলে সে তোমাকে ভালোবেসেই রাখবে, আর তোমাকে নিয়ে কোনো চিন্তা থাকবে না আমার। তুমি নিরাপদে থাকবে। আমি না থাকলে রাজ্যে কিছু হলে মারিদ রাজ্য আত্মীয় হওয়ায় তাদের থেকে সাহায্য পাওয়া যাবে। তুমি তোমার ভাইদের বাঁচাতে পারবে। তোমার ভাইদের ভাগ্যে লেখা তারা একে অপরের বিরুদ্ধে যাবে। এই ভবিষ্যৎবাণী অনেক আগের, তবে আমি তা ঠেকাতে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বুঝতে পারছি ভাগ্যের লিখন না যায় খণ্ডন। যদি ভবিষ্যতে জেহের সিংহাসন পায় আর মাহিরকে মারতে চায়, তোমার দায়িত্ব মাহিরকে রক্ষা করা, আর তুমি তা একা পারবে না। তার জন্য তোমার জাভিয়ানের প্রয়োজন, আর আমি মরার আগে সব শত্রুদের মরতে হবে। সিংহাসনের দাবিদার কমতে হবে। ইজা আরকানের দিকে মলিনভাবে তাকিয়ে বলে, তাহলে কি আজহারকে ছাড়বেন না? আরকান তাকায় না ইজার দিকে। ইজা ভাঙা কণ্ঠে বলে, আমি জানি সে ভালো না, সে খারাপ, সে ভুল করেছে, কিন্তু তাকে বুঝিয়ে বললে সে বুঝবে। সে চাইবে না সিংহাসন। সিংহাসন সে ভুলবে যদি তোমায় পায়, কিন্তু তুমি তার না। আমি মারিদদের কথা দিয়েছি তুমি জাভিয়ানের হবে, আর সে তোমায় না পেলে সিংহাসনের পথই বেছে নেবে। না, আমি বিয়ে করব জাভিয়ানকে, তারপর আজহার আর চাইবে না আমাকে। তাহলে সে সিংহাসন দিয়ে কি করবে? তুমি খুব বোকা ইজা। এটা ইফরিতের প্রেম, আর ইফরিতেরা তাদের প্রথম প্রেম এত সহজে ভুলে না। যেমন তোমার বাবা ভুলেনি, 4 বছর আলাদা থাকার পরও তোমার কাছে ছুটে গিয়েছে সুযোগ পেয়ে, তেমন সেও তোমাকে চাইবে যদি সে সুযোগ পায়, আর এর জন্য সে সিংহাসনও চাইবে। আমি আজ তাকে ছেড়ে দিলেও হয়তো কয়েক শত বছর পর সে ঠিকই মরবে সিংহাসন পেতে যুদ্ধ করতে গিয়ে। দাদু, আরকা নিজার থেকে নিজের পোশাক ছাড়িয়ে নিয়ে যেতে যেতে বলে, যদি চাও নিজের ভাইদের বাঁচাতে, তাহলে আজ বিচারের সময় সকলকে জানাবে তুমি জাভিয়ানকে ভালোবাসো। যদি আজহার এরপর তোমাকে ভুলতে রাজি হয়, আমি ভেবে দেখব তার বিষয়। আরকান চলে যায়, আর ইজা শব্দ করে কান্না শুরু করে। ইজার চোখে জল নিয়ে সেখানেই বসে থাকে। বর্তমান ইজার কাছে আর কোনো উপায় ছিল না। আজহারকে সে ভালোবাসত না, যেমন সত্যি সে জাভিয়ানকেও ভালোবাসে না। জাভিয়ানকে ভালোবাসার কথাটা তার বাধ্য হয়ে বলতে হয়েছে। সে কাউকেই ভালোবাসে না, সে একা থাকতে চায়, আর আজ যা হলো সে আর কাউকে ভালোবাসতে চায় না। ইজা নিঃশব্দে কাঁদছে। তার দোষ নেই, কিন্তু সে তাও দোষী। ভালোবাসি না সত্যিটা বলাই কি তার দোষ? নিচে সাহারা কালো পোশাক পরে বসে আছে আজহারের কক্ষে। চারপাশে আজহারের পোশাক আর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আজহার নেই, শুধু তার স্মৃতি আছে। সাহারা মানতে পারছে না প্রিয় সন্তানের মৃত্যু। মা হিসেবে কি করে সে তার একমাত্র সন্তানের মৃত্যু মেনে নেবে? আজহার ছাড়া তার বেঁচে থাকার কোনো অর্থ নেই। ছোট থেকেই বড় মেয়ের দায়িত্ব সাহারা নিয়েছিল নির্দ্বিধায়। পরিবারের সব দায়িত্ব পালন করেছে, কিন্তু এত কিছুর পরও সে কখনো আরকানের প্রিয় হতে পারেনি। সাহারার প্রথম ভালোবাসা ছিল আজহারের বাবা ইরফান। সাহারা তাকে খুব ভালোবাসত, এক সুন্দর জীবন চেয়েছিল। ইরফান ছিল একজন সাধারণ সৈনিক। সাহারা যখন তার প্রতি ভালোবাসা প্রকাশ করে, ইরফান কোনো দেরি না করে পালিয়ে যায় তার সঙ্গে। আরকানের অনুমতি ছিল না, কারণ বাদশাহ কখনোই তার মেয়েকে একজন সামান্য সৈনিকের সঙ্গে বিয়ে দিতে চাইতেন না। সাহারার বিয়ে হওয়ার কথা ছিল রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর ছেলের সঙ্গে, কিন্তু বিয়ের মাত্র 1 মাস আগে সাহারা ইরফানের সঙ্গে পালিয়ে যায়। এরপর সাহারার গর্ভে আসে আজহার। সেই সন্তানকে পেয়ে যেন সাহারা সব পেয়েছিল, ভালোবাসা, সুখ, আশা। সাহারা ছিল সবচেয়ে সুন্দরী, বুদ্ধিদীপ্ত আর রাজনৈতিক চতুর। সে সব বুঝত, সব বোঝাতে পারত, কিন্তু সেই শান্তি স্থায়ী হলো না। আরকানের সৈন্যরা ইরফানকে খুঁজে বের করে। লড়াইয়ে সে প্রাণ হারায়। সাহারার কোলেই ইরফান শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইরফানের শেষ শব্দ ছিল সাহারাকে বলা, ভালোবাসি।
সাহারাকে জোরপূর্বক প্রাসাদে নিয়ে আসা হয়। আরকানের সামনে আনা হয়। সিংহাসনে বসা আরকান তাকিয়ে থাকে। আরকান প্রশ্ন করে, কি করে তুমি একটা সৈনিককে বিয়ে বসতে পারলে? কি করে পারলে পালিয়ে যেতে? একবারও আমার সম্মানের কথা ভাবলে না? সাহারা কাঁদতে কাঁদতে রক্তমাখা হাত বাড়িয়ে তার স্বামীর শিরস্ত্রাণ দেখায়। দেখেন, সে তার দায়িত্ব পালন করেছে। আমার হাতে তার রক্ত। সে মারা গেছে, কিন্তু আমাকে কিছু হতে দেয়নি। সে আমাকে রক্ষা করেছে। সাহারার চুল এলোমেলো, চোখে অশ্রু। সে আরকানের দিকে তাকিয়ে কণ্ঠে ব্যথা নিয়ে আরকানকে বলে, আমার স্বামীকে না পারলেও পারতেন বাবা। আমার সন্তানকে বাবা হারাতে হতো না। আরকান চমকে তাকায়, তুমি? আমি গর্ভবতী বাবা। সাহারা হু হু করে কান্না করতে থাকে। আমার সন্তান আপনার কারণে বাবা হারালো। আপনি কি করে পারলেন নিজের কথা ভেবে আমার সুখ কেড়ে নিতে? আরকান চুপ করে থাকে। সৈন্যদের ইশারায় সাহারাকে আরকানের সামনে থেকে নিয়ে যাওয়া হয়। 1 সপ্তাহের মধ্যে সাহারাকে জোরপূর্বক বিয়ে দেওয়া হয় আবরাবের সঙ্গে, রাজ্যের সেই প্রভাবশালী মন্ত্রীর ছেলে। কিন্তু সাহারা কখনোই আবরাবের সঙ্গে থাকেনি, তাকে স্পর্শ করেনি। সন্তান জন্মের পর সেই সন্তানকে সকলের কাছে আবরাবের সন্তান হিসেবে পরিচয় দেওয়া হয় আরকানের নির্দেশে। আবরাব সাহারার দূরত্ব মেনে নিতে না পেরে নিজের ইচ্ছায় অনেক দূরে বদলি হয়ে যায়, আর সাহারা ও আজহার প্রাসাদে থেকে যায়। আবরাব যত শত বছর চেষ্টাই করুক না কেন, সাহারার সঙ্গে দেখা হয়নি। সাহারা ও আজহার স্মৃতি, ব্যথা এবং হারানো ভালোবাসার গভীরতা নিয়ে বেঁচে থাকে, নীরব কষ্টের মাঝে, স্থায়ী শোকের সঙ্গে। প্রাসাদের সামনে একটি ঘোড়াগাড়ি অপেক্ষা করছে সাহারার জন্য। আজ সে চলে যাবে। তার স্বামী আবরাব তাকে নিতে এসেছে। সাহারা ক্লান্ত হয়ে প্রাসাদের শেষ সিঁড়িতে এসে থামে। চোখে সামান্য আলো, কিন্তু মন ভারাক্রান্ত। সামনের দিকে তাকাতেই চোখের সামনে দাঁড়িয়ে আছেন আবরাব। 166 বছর পর তারা আবার মুখোমুখি। সাহারার মনে হঠাৎ অতীত ঝলকানি হয়। সেই দিন যখন নিজের হাতে ফুলদানি ছুঁড়ে মেরে চিৎকার করেছিল, জলে যাও এখান থেকে, আর কখনো নিজের মুখ দেখাবে না আমায়। আমি তোমায় ভালোবাসি না, বাসি না, বাসি না। আমি তোমার সাথে সংসার করব না। আমি আমার ছেলেকে নিয়ে ভালো আছি। আমার তোমার প্রয়োজন নেই। সেই আঘাত, সেই রক্তক্ষত স্মৃতিগুলো সাহারার বুকে চাপা দাগ ফেলে রেখেছে। আবরাব তখন চুপ করে শুধু তাকিয়েছিলেন, কিন্তু আজও তার চোখে সেই সময়ের কষ্টের প্রতিফলন আছে। সাহারার প্রতি তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, কিন্তু সাহারা তাকে সহ্য করতে পারত না। তাকে মনে হতো তার বাবার জন্যই ইরফান মারা গিয়েছিলেন। তার স্বপ্ন, তার সুখ সব শেষ হয়ে গেছে। আজ 166 বছর পর আবরাব মুখে মলিন হাসি নিয়ে সাহারার দিকে এগিয়ে আসে। সাহারা ধীর পায়ে তার দিকে এগোয়। দুজন মুখোমুখি, কিন্তু কোনো শব্দ নেই। সাহারার চোখে ভিড় জমেছে, জল গড়িয়ে পড়ছে। আবরাব তা নীরবে অনুভব করে। কোনো কথা ছাড়াই আবরাব সাহারাকে শক্ত করে জড়িয়ে ধরে। সাহারার সমস্ত আবেগ, সমস্ত বেদন, সমস্ত শতাব্দী ধরে জমা যন্ত্রণা সবই তার বুকের ভেতর থেকে বের হয়ে আসে। সাহারা কাঁদতে কাঁদতে আবরাবকে জড়িয়ে ধরে। আবরাব, আবরাব, আমার ছেলে আর নেই। ওরা তাকে মেরে ফেলেছে। সাহারার কণ্ঠ আর্তনাদে ভেঙে পড়ে। আবরাব গিজেকে সামলে সাহারাকে আরও দৃঢ়ভাবে জড়িয়ে ধরে বলে, চুপ করো, আমি জানি, সব জানি, আর কেঁদো না, আমি আছি। সাহারা তার বুকে আরও নিঃশব্দে কাঁদতে থাকে, আর আবরাব নীরবে তার কান্না শোনে। 100 বছরের শূন্যতা, যন্ত্রণার অন্ধকার সব মিলেমিশে এক মুহূর্তে শান্তি খুঁজে পায়। প্রাসাদের নিস্তব্ধ কক্ষে লুমাইসা বসে আছে, চুপচাপ। প্রথমে তার ভাই জাফরান মারা গেল, এরপর জাহরা চলে গেল, আর আজ সাহারা চলে যাচ্ছে। সাহারার প্রস্থান মুহূর্তে লুমাইসা তার সাথে দেখা করতে এসেছিল। সাহারা এক মুহূর্তের জন্য লুমাইসার দিকে তাকালো, তারপর কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরল। কান্নার মধ্যে অপবাদ নেই, রাগ নেই, শুধু দুঃখ, অপূরণীয় হারানো সন্তানের বেদনা। শেষে সাহারা মলিন হাসি দিয়ে লুমাইসার হাতে কিছু একটা মুঠো করে বলে ফিসফিস করে বলল, এবার তোমার পালা লুমাইসা, এর পরের কান্নাটা তোমার। প্রস্তুত থেকো কেমন? আমাদের জীবন আলাদা হলেও পরিণতি এক। বাদশাহ শুধু আমাকে আর জাহরাকে ভালোবাসেননি, তোমরা দুজন এখনো বাকি, আমাদের মতো কষ্ট পাবে। আমি বুঝতে পারছি 20 বছর আগে জাহরার কেমন লেগেছিল যখন তাকে বের করে দেওয়া হয়েছিল। হয়তো আমি আমার পাপের ফল পেয়েছি, কিন্তু আমি সিংহাসন চেয়েছিলাম, কারণ
আমার সন্তান, যাকে বাবার থেকে ভালোবাসা পাওয়া হয়নি, নানার স্নেহ মেলেনি, তার জন্য। আমি ভেবেছিলাম সিংহাসন পেলে তাকে আর অবহেলা করা হবে না, কিন্তু কে জানত সিংহাসনই তার জীবন কেড়ে নেবে। আপা, লুমাইসা শব্দ করতে চাইল। সাহারা তার হাত চেপে ধরে বলল, কেউ ইচ্ছে করে খারাপ হয় না লুমাইসা, পরিস্থিতি খারাপ বানায়। আমি যা করেছি তা করেছি আমার সন্তানের জন্য, কিন্তু এখন সে নেই, তাহলে এখানে আমার কি হবে? এই প্রাসাদে শুধু আজহারের স্মৃতি আছে যা আমাকে আরও পুরাবে, তাই আমি চলে যাচ্ছি। লুমাইসা তার ভাবনার মধ্যে থেকে বের হয়ে আসে। সাহারার মুঠোনো হাতের দিকে তাকায়, হাত খোলে আর পায়ে চোখের সাদা একটি শিশি, বিষের শিশি, সাহারার শেষ উপহার। লুমাইসার দৃষ্টি সামনের দিকে। তার মনে শান্তি নেই। সে জানে না এই শিশি তার ভবিষ্যতে কী রূপ নেবে। তবে এক জিনিস নিশ্চিত, এখন থেকে তার জীবন আর আগের মতো হবে না। আজ ইফরিত রাজ্য ধীরে ধীরে শোকের ছায়া থেকে বেরিয়ে আসছে। দীর্ঘদিনের অন্ধকারের পর সবাই যেন নিজেকে বোঝাতে চাইছে, জীবন থেমে থাকে না। আজ নতুন এক অধ্যায়ের সূচনা। আজ ইজা আর জাভিয়ানের বাগদান। প্রাসাদের বিশাল অঙ্গন আলোকিত। রাজ্যের প্রভাবশালী সকল ব্যক্তি উপস্থিত। মারিদ রাজ্যের থেকে বাদশাহ সেরাত নিজে আসছেন জাভিয়ানের সঙ্গে। তাদের কয়েকজন মন্ত্রীও সঙ্গে আসছে। সবাই জানে ইজা জাভিয়ানকে ভালোবাসে, তাই এই বাগদান। কিন্তু একমাত্র ইজাই জানে সত্যটা, এই বাগদান তার ইচ্ছায় নয়। আজহারের মৃত্যু তাকে ভিতর থেকে ভেঙে দিয়েছে। সেই ঘটনার পর সে আর কোনো মৃত্যুর কারণ হতে চায় না। নিজের কক্ষে নীরবে বসেছিল ইজা। তার চোখ দুটো শূন্য, ক্লান্ত। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল। ইজা পিছনে তাকাতেই দেখল অরুণিকা দরজায় দাঁড়িয়ে। অরুণিকা মেয়ের দিকে তাকিয়ে মলিন হাসল। ধীরে ধীরে ভিতরে এসে তার সামনে বসল। জলদি তৈরি হও, নরম কণ্ঠে বলল সে। জাভিয়ানরা প্রায় পৌঁছে গেছে। ইজা কোনো উত্তর দিল না। অরুণিকা তার হাতে চুড়ি পরাতে পরাতে আবার বলল, আর কতদিন এমন চুপ করে থাকবে? অতীত ভুলে যাও। জীবন এমনই, সবসময় সবকিছু নিজের ইচ্ছা মতো হয় না। ইজা মায়ের দিকে না তাকিয়েই বলল, সবাই আমাকে আজহারের মৃত্যুর জন্য দায়ী করছে। অরুণিকা ধীরে ধীরে ইজার গালে হাত রাখল। মানুষ কথা বলবেই, তুমি কেন সব শুনতে যাও? তারা আমাদের দুঃখ দেখে আফসোস করতে পারে, কিন্তু অনুভব করতে পারে না। ইজার কণ্ঠে ব্যথা জমে উঠল। তুমিও পারছ না মা, আমার কষ্টটা অনুভব করতে? অরুণিকা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর খুব শান্ত স্বরে বলল, না, পারছি অনুভব করতে, কারণ আমি এই একই কষ্ট একসময় অনুভব করেছি। ইজা এবার অবাক হয়ে তাকালো। মানে? অরুণিকার চোখে দূরের কোনো স্মৃতি ভেসে উঠল। অনেক বড় গল্প, অন্য কোনো দিন বলবো, ধীরে বলল সে। শুধু এটুকু জানো, একজন ছিল যে আমাকে পেতে অনেক পাপ করেছিল। অরুণিকার গলা কেঁপে উঠল। কিন্তু শেষ পর্যন্ত তাকে খালি হাতেই দুনিয়া ছাড়তে হয়েছিল, আজহারের মতোই। ইজা নীরবে শুনছে। অরুণিকা আবার বলল, কারণ আমি তাকে ভালোবাসিনি, না ঘৃণাও করিনি, কিন্তু ভালোবাসা তো সবার জন্য আসে না, আমারও তার জন্য আসেনি। ভয়ানক পুরনো স্মৃতির ভারে অরুণিকার চোখে জল এসে গেল। সে দ্রুত নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়াল। সে একটু পরে তোমাকে নিতে আসব, তৈরি হয়ে নিও। অরুণিকা দরজার দিকে হাঁটতে লাগল। হঠাৎ পিছন থেকে ইজার কণ্ঠ শোনা গেল, মা, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? অরুণিকা থেমে গেল। হ্যাঁ। তার নাম কি ছিল? এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল ঘরটা। অরুণিকা শুকনো ঢোক গিলল, তারপর ধীরে বলল, তার নাম ছিল রুদ্র সিকদার। এর বেশি কিছু না বলে সে দরজা খুলে বেরিয়ে গেল। অরুণিকা আর সেই ভয়ানক অতীতের কথা মনে করতে চায় না, কারণ সেই অতীতের জন্য দুজন মানুষের প্রাণ গিয়েছিল, আর সেই অপরাধবোধ এখনও তাকে তাড়া করে। আজ নিজের মেয়ের দিকে তাকিয়ে তার মনে হচ্ছে ইজার ভাগ্যটাও যেন তার মতোই, আর সে খুব ভালো করেই জানে এই কষ্ট থেকে ইজাও এত সহজে মুক্তি পাবে না। প্রাসাদের বিশাল অঙ্গন জিনদের উপস্থিতিতে ভরে উঠেছে। রাজপরিবারের সদস্য, মন্ত্রী, সেনাপতি সবাই অপেক্ষা করছে এক গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য। হঠাৎ দূর থেকে একজন প্রহরী উচ্চ কণ্ঠে ঘোষণা করল, মারিদ রাজ্যের বাদশাহ সেরাত এবং যুবরাজ জাভিয়ান আগমন করছেন। মুহূর্তের মধ্যে অঙ্গনের পরিবেশ বদলে গেল। সবাই সম্মান জানিয়ে সোজা হয়ে দাঁড়াল। প্রাসাদের প্রধান দরজা ধীরে ধীরে খুলে গেল। প্রথমে প্রবেশ করল মারিদ রাজ্যের প্রহরীরা, গাঢ় নীল বর্ম পরা, চোখে কঠোর দৃষ্টি। তাদের উপস্থিতিই যেন বাতাসকে ভারী করে তুলল।
তারপর ধীর দৃঢ় পদক্ষেপে ভিতরে প্রবেশ করলেন বাদশাহ সেরাত। উচ্চদেহী রাজকীয় ব্যক্তিত্ব। তার পরনে ছিল গাঢ় নীল ও রূপালী কারুকার্য করা পোশাক, কাঁধে রাজকীয় চাদর, মাথায় মারিদ রাজ্যের মুকুট। তার চোখে এমন এক কঠোর স্থিরতা যেন বহু যুদ্ধ ও শতাব্দীর শাসন তাকে পাথরের মতো কঠিন করে তুলেছে। তার ঠিক পিছনেই এগিয়ে এলো জাভিয়ান। অঙ্গনের অনেকেই অজান্তেই নিঃশ্বাস আটকে ফেলল। জাভিয়ানের উপস্থিতি যেন অন্যরকম। লম্বা সুগঠিত দেহ, কালো পোশাকের উপর রূপালী নকশা। তার চোখ দুটো অস্বাভাবিকভাবে তীক্ষ্ণ, গভীর, অন্ধকার, যেন সেখানে অনেক রহস্য লুকিয়ে আছে। তার চলার ভঙ্গিতে অহংকার আর এক অদ্ভুত আত্মবিশ্বাস আছে, যেন সে জানে এই অঙ্গনে উপস্থিত কেউই তার সমকক্ষ নয়। সে থামল অঙ্গনের মাঝখানে এসে। তার দৃষ্টি একবার চারপাশে ঘুরে গেল, তারপর থেমে গেল প্রাসাদের সিঁড়ির দিকে। সেখানে দাঁড়িয়ে আছেন আরকান। দুজনের চোখ কয়েক মুহূর্তের জন্য একসঙ্গে আটকে গেল। নীরব শক্তির এক অদৃশ্য সংঘর্ষ। এরপর সেরাত ধীরে মাথা রাজকীয় সৌজন্যে বলল, ইফরিত রাজ্যের বাদশাকে আমার শুভেচ্ছা। জাভিয়ান কিছু বলল না, কিন্তু তার চোখে স্পষ্ট ছিল আজকের এই আগমন শুধু একটি বাগদানের জন্য নয়। আজ থেকে দুই শক্তিশালী রাজ্যের ভাগ্য এক সূত্রে বাধা পড়তে চলেছে। আর সেই বন্ধনের কেন্দ্রবিন্দু ইজা। প্রাসাদের বিশাল হলঘরে আজ সকলেই উপস্থিত। এখানেই শুরু হবে ইজা ও জাভিয়ানের বাগদান। হলঘরটি আলোকিত, রাজকীয় সাজে সজ্জিত। রাজপরিবারের সদস্য, মন্ত্রী, সেনাপতি সবাই অপেক্ষা করছে সেই মুহূর্তের জন্য। হলের মাঝখানে দাঁড়িয়ে আছেন জাভিয়ান ও তার বাবা সেরাত। তাদের সঙ্গে কথা বলছেন কায়সার ও আরকান। একপাশে দাঁড়িয়ে আছে লুমাইসা ও ইকরা। ঠিক সেই সময় প্রবেশ করল অরুণিকা, তার পাশে মাহির। কিছুক্ষণ পর দরজা আবার খুলল। ভিতরে প্রবেশ করল জেহের। জেহের হলঘরে ঢুকতেই যেন চারপাশের শব্দ এক মুহূর্তে থেমে গেল। সকলের চোখ তার দিকে ঘুরে গেল। সব সময়ের মতোই আজ তাকে অসাধারণ সুদর্শন লাগছে। আত্মবিশ্বাসী ভঙ্গিতে সে হাঁটতে হাঁটতে ভিতরে এলো। চারপাশের হঠাৎ নীরবতা দেখে সে ঠোঁট বাঁকিয়ে হালকা হাসল। তারপর হাত তুলে ইশারা করল, চলতে থাকুক। সকলেই যেন হুঁশে ফিরে আবার কথোপকথনে মন দিল। এই সময় জাভিয়ানের সঙ্গে জেহেরের চোখাচোখি এলো। দুজনেই একই সাথে বাঁকা হাসল। জাভিয়ান এগিয়ে এলো জেহেরের দিকে। জেহেরও তার দিকে এগিয়ে গেল। হঠাৎ জাভিয়ান তাকে জড়িয়ে ধরল। উপস্থিত অনেকেই অবাক হয়ে তাকিয়ে রইল। জাভিয়ান খোঁচা দিয়ে বলল, কেমন আছেন শালা সাহেব? জেহের ঠোঁট বাঁকিয়ে বলল, ছোট বোনের বিয়ে দিচ্ছি, বড় বোনের না। জাভিয়ান আলিঙ্গন ছেড়ে হেসে বলল, সম্পর্কে যাই হোক, বয়সে তো তুমি অনেক পিছিয়ে। জেহের মুচকি হেসে উত্তর দিল, তাহলে তো তোমাকে সম্মান দেওয়া উচিত, দাদার বয়সী যে তুমি। এই বলে সে পাশ কাটিয়ে চলে গেল। টেবিল থেকে একটি মদের পেয়ালা তুলে নিয়ে ধীরে ধীরে পান করতে লাগল। জাভিয়ান বাঁকা হাসি নিয়ে তার দিকে তাকালো। অবশ্যই আমি বড়, তবে জিনদের বয়সের হিসেবে এসব খুব বড় বিষয় না। সে যখন আরেকটি পেয়ালা নিতে হাত বাড়ালো, তখনই জেহের তার হাত থেকে পেয়ালাটি কেড়ে নিল। এক ঢোকেই মদ শেষ করে সে জাভিয়ানের দিকে তাকালো। আমার বোন মদখোর পছন্দ করে না, শান্ত গলায় বলল সে। এমনিতেই তোমাকে অপছন্দ করার কারণের অভাব নেই, তালিকাটা আর বড় করো না। জাভিয়ান একবার নিজের খালি হাতের দিকে তাকালো, তারপর হেসে বলল, রাজকুমারীর জন্য যে কোনো কিছু। জেহের ভ্রু তুলে বলল, অনুষ্ঠান শুরু করছো না কেন? রাজকুমারীর অপেক্ষা। ঠিক তখন সেরাত এগিয়ে এলো জেহেরের দিকে। রাজকুমার জেহের, কেমন আছো? জেহের ঠোঁট বাঁকিয়ে বলল, বোনের বিয়েতে কেমন খবর থাকে? বোনকে নিয়ে যাচ্ছেন, আবার ভালো থাকার খবরও নিচ্ছেন। সেরাত হেসে উঠল, তুমি একদম পাল্টাওনি। জেহের কাঁধ ঝাঁকালো, পাল্টানোর মতো তো কিছু ঘটেনি। সেরাত একটু গম্ভীর হয়ে বলল, তবে এই বিয়েটা কিন্তু সবার ইচ্ছাতেই হচ্ছে। জেহের মুচকি হেসে বলল, আমাদের যেন খুব নিজের ইচ্ছা পূরণ করার সুযোগ ছিল। সেরাত তার দিকে তাকিয়ে রইল। জেহের ধীরে ধীরে বলল, সবাই জানে কার ইচ্ছায় এই বিয়ে হচ্ছে। সে সেরাথের কাঁধের ওপর দিয়ে দূরে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছেন আরকান। আরকান রাগ ভরা চোখে তাকিয়ে আছে তার দিকে। জেহের মুখ ভেঙচে তাকাতেই আরকান চোখ সরিয়ে নিল। তারপর জেহের আবার সেরাথের দিকে ফিরল। বোনকে বিয়ে দিচ্ছি, শান্ত স্বরে বলল সে, বিক্রি করছি না, কথাটা মাথায় থাকে যেন। সেরাথও শান্ত গলায় বলল, আমরাও ছেলের বউ নিচ্ছি, কোনো বস্তু না। জেহের মুখ বাঁকালো সেরাথের অভিনয়ে। ঠিক তখনই এক সৈন্য উচ্চস্বরে ঘোষণা করল, সাবধান, রাজকুমারী ইজা আসছেন। সবাই একসাথে দরজার দিকে তাকালো। প্রাসাদের ভারী দরজা ধীরে ধীরে খুলে গেল।
ভিতরে প্রবেশ করল ইজা। তার পরনে অপূর্ব রাজকীয় পোশাক। তাকে আজ সত্যিকারের এক রাজকুমারীর মতো লাগছে। তার মাথা উঁচু। কয়েকদিন আগের ভয় আর দুর্বলতার কোনো চিহ্ন নেই চোখে, বরং সেখানে জ্বলছে এক অদ্ভুত আগুন, যেন আজকের পর আর কেউ তাকে মাথা নিচু করাতে পারবে না। ইজা ধীরে ধীরে ভিতরে এসে মাথা নত করে সম্মান জানালো আরকান ও সেরাতকে। সেরাত ঠোঁট বাঁকিয়ে হাসল। ছেলের বউ তার পছন্দ হয়েছে। আরকান গর্বে মাথা উঁচু করলেন। ইজা সোজা হয়ে দাঁড়ালো, নির্ভয়ে। আরকান বললেন, বাগদান শুরু করা যাক। জাভিয়ানের চোখ ইজার দিকে স্থির। আজ ইজার সৌন্দর্য এত প্রবল যে চোখ সরানো কঠিন। ইজা ও জাভিয়ান পাশাপাশি দাঁড়ালো। ইজার পাশে দাঁড়িয়ে আছে অরুণিকা, কায়সার ও আরকান। জাভিয়ানের পাশে সেরাত ও মারিদ রাজ্যের মন্ত্রীরা। লুমাইসা, ইকরা এবং অন্যান্য দর্শকের মতো দেখছে। জেহের একপাশে দাঁড়িয়ে মদ পান করছে, আর মাহির রাগ ভরা চোখে তাকিয়ে আছে জাভিয়ানের দিকে। সে জানে আজ তার বোনের বাগদান হচ্ছে না, তাকে এক চুক্তির অংশ বানানো হচ্ছে, কিন্তু এখন তার কিছু করার নেই। জাভিয়ান ও ইজার হাতে আংটি তুলে দেওয়া হলো। ইজা কোনো দ্বিধা ছাড়াই জাভিয়ানের হাতে দামি পাথরের আংটি পরিয়ে দিল। তারপর ধীরে ইজার হাত তুলে চুমু খেল। ইজা রাগ ভরা চোখে তাকালো তার দিকে। জাভিয়ান বাঁকা হাসল। হলঘরে করতালির শব্দ উঠল। এই মুহূর্তটা আর সহ্য না করতে পেরে মাহির রাগে হলঘর ছেড়ে বেরিয়ে গেল, আর জেহের শেষ চুমুকে মদের পেয়ালা খালি করে বাঁকা হাসল। দূরে দাঁড়িয়ে ইকরা তাকিয়ে আছে তার দিকে। ইজার বাগদানে তার কোনো আগ্রহ নেই। তার দৃষ্টি শুধু জেহেরের ওপর। জেহেরের হাসি, তার চোখ, তার ভঙ্গি সবকিছুই অদ্ভুতভাবে আকর্ষণীয়। আর ঠিক সেই কারণেই ইকরা জেহেরকে এত ভালোবাসে। 4 মাস পর আকাশে কালো মেঘ জমেছে। দূরে কোথাও বিদ্যুতের ক্ষীণ ঝালক দেখা যাচ্ছে, কিন্তু এখনও বজ্রপাত নামেনি। বাতাসে অদ্ভুত এক ভারী নীরবতা। প্রাসাদের পাথরের বারান্দায় দাঁড়িয়ে আছেন আরকান। তার সামনে দাঁড়িয়ে আছে ইকরা। মেয়েটার মাথা নিচু, দুহাত শক্ত করে জড়িয়ে রেখেছে নিজের সামনে, যেন নিজের ভিতরের ঝড়টাকে সামনে রাখতে চাইছে। আরকান ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে, কণ্ঠে স্পষ্ট বিস্ময়। কি বললে তুমি? ইকরা ধীরে ধীরে নিঃশ্বাস নিল। তারপর খুব শান্ত গলায় বলল, আমি বলেছি আমি জেহেরকে ভালোবাসি। এক মুহূর্তের জন্য চারপাশ আরও নিস্তব্ধ হয়ে গেল, যেন বাতাসও থেমে গেছে। ইকরা এবার ধীরে মাথা তুলল। তার চোখে ভয় নেই, বরং এক অদ্ভুত দৃঢ়তা। সে সরাসরি তাকালো আরকানের চোখে। জেহেরকে অন্য কারো হতে দেব না। তার কণ্ঠ এবার আগের চেয়েও আরও স্থির। তাকে আমার করে দিন। আরকান কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল ইকরার দিকে। তার চোখে স্পষ্ট বিস্ময়। এই মেয়েটা ঠিক এখন কি দাবি করল সে যেন এখনও বিশ্বাস করতে পারছে না। দূরে মেঘের গর্জন শোনা গেল, আর সেই গর্জনের মাঝেই দাঁড়িয়ে রইল দুজন, একজন বিস্ময়ে স্তব্ধ আর একজন নিজের ভালোবাসার দাবিতে অবিচল। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।